আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমির কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন শুরু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ অব্যাহত। আন্দোলনে গুলি করে হত্যা বন্ধে বিএনপির দাবি, সমালোচনা সহ্য না হলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান। বগুড়া মাদারীপুর দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। দিনাজপুরের ঘোড়াঘাটে রেলওয়ের গেটম্যান না থাকায় দুর্ঘটনার অভিযোগ। ঢাকার ধামরাইয়ে পুরনো ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণায় পরিবেশ দূষণ, হুমকিতে গাছপালা, ফসলি জমি ও নিলাই বিলের জীববৈচিত্র্য। এবং বিপিএল এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স, শিরোপা জিততে সেরা 4 দলে তারকার সমারোহ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের খবর জানাতে তিতুমির কলেজের সামনে আছেন শাকের আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, শিক্ষার্থীদের আন্দোলনের এই মুহূর্তের কি অবস্থা, কি বলছেন তারা? প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আসলে যে কর্মসূচি চলছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, তো তার মধ্যে আপনার 11:30টার দিকে তারা তাদের তিতুমির কলেজের যে প্রধান ফটক রয়েছে তার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করেছেন এবং অনশনও চলছে একই সঙ্গে কয়েকজনের, আপনি দেখতে পাচ্ছেন। এবং তিতুমির কলেজে এই সড়ক অবরোধের কারণে এই পাশের যে মহাখালী থেকে যে যানবাহনগুলো আসছে সেগুলো যেমন আসতে গুলশানে যেতে পারছে না, এবং একই সঙ্গে গুলশান থেকে যে যানবাহনগুলো আসছে সেগুলো মহাখালী যেতে পারছে না। এবং তারা গতকাল রাতে যে কর্মসূচি ঘোষণা করেছে যে তাদের দুটি কর্মসূচি, তার মধ্যে একটি হচ্ছে যে শাটডাউন কর্মসূচি এবং তিতুমির কলেজের সব ক্লাস পরীক্ষা বর্জন এবং সেই সঙ্গে প্রশাসনিক যে কার্যকলাপ সেটিও কর্মসূচি মানে বন্ধ কর্মসূচি তারা ঘোষণা করেছে। এবং একই সঙ্গে তারা এই যে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন এবং সেই অবরোধের মধ্যে তারা বলেছিলেন যে মহাখালীর সামনে মহাখালী রেলগেট, আমতলী এবং গুলশান লিংক রোডে। তো এখন পর্যন্ত তারা তাদের এই কলেজের সামনে অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ আগে শুনছিলাম যে তারা মহাখালী ব্যারিকেড করার কথা রয়েছে, মহাখালী সড়ক এবং রেলপথ, তো এখনো সেটি করেননি। তো এই কারণে আসলে যে গাড়িগুলো আসে, যানবাহনগুলো আসে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, তারা বিকল্প পথ ব্যবহার করছেন। তবে এতে করে মানুষের ভোগান্তিও কিন্তু হচ্ছে, যেহেতু অনেকেই হেঁটে যাচ্ছেন গাড়ি থেকে নেমে। তো তারা যেটি বলছেন যে দীর্ঘ 28 বছরের যে তাদের যে আন্দোলন চলছে এই তিতুমির কলেজকে নিয়ে এবং ইন্টারমিডিয়েট তুলে দেওয়া হয়েছে এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য, তারপরও কেন তাদের এই দাবি বাস্তবায়ন হচ্ছে না এবং তারা সরকারের বিভিন্ন বক্তব্য বা সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বারবারই বলছেন যে তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আদনান আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের সমালোচনা হবে আর সমালোচনার মধ্য দিয়ে সংশোধন করতে হবে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। তিনি জানান, জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর করতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। রিজভী আরও বলেন, বিরুদ্ধারণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি। সে সময় তিনি আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধ করারও আহ্বান জানান। আন্দোলন দমনের জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া
উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিছু সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় 54তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিবন্ধন কপি গ্রহণ করেন দলটির সভাপতি আনোয়ারুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুল হক। বিডিপির প্রতীক ফুলকপি। নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে দলটি জানায় 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী প্রস্তুত আছে বলে জানিয়েছে বিডিপি। তবে প্রয়োজন হলে 71 ও জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এমন দলের সাথে জোট করেও নির্বাচনে যেতে আগ্রহী তারা। 300 পার্লামেন্ট এরিয়াকে টার্গেট করে আমরা কাজ শুরু করব। 1971 সনের স্বাধীনতার ঘোষণার স্পিরিট এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত করে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করি। প্রয়োজনে তাদের সাথে আমরা ঐক্যজোট করব ইনশাআল্লাহ। বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই। কতদিন পর্যন্ত অপেক্ষা করতে চান? সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর, তার চেয়ে বেশি হওয়া মনে দেশের জন্য মঙ্গলজনক হবে না। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বর অথবা 26 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, স্থানীয় ভোটের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে নির্বাচনের আয়োজন করবে কমিশন। নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ছিল। হালনাগাদকরণে মৃতরা বাদ যাবে। পর্দার বিষয় জানিয়ে অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চান না উল্লেখ করে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা, যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি। অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেয়া। বগুড়া, মাদারীপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের মুন্সিগঞ্জ বাজার এলাকায় ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। তারা হলেন ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার বাচ্চু মিয়া ও ঢাকার কাঁচপুর এলাকার মানিক। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোর রাতে একটি পিকআপ নিয়ে বাচ্চু মিয়া ও মানিক মুন্সিবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ভোর 6টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। ওদিকে দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস দিনাজপুরের ঘোড়াঘাট রেল গেট অতিক্রম করার সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক মাহবুব আলী ও হেলপার আরিফ হোসেন। শুরাই নিজামের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়েছে। প্রথম পর্বে আসা বিদেশি মুসল্লিদের সঙ্গে এবার দেশের 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রোববার বিকেলে স্বেচ্ছাসেবী ও গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মীরা টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠ প্রস্তুত করেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সকালে বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। 76 দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি এবারের ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমা আয়োজন নিয়ে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন, তবে ইজতেমা কেন্দ্র করে বিভক্তি ও সহিংসতার অবসান চান তারা। অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভাঙা ও গলানো হচ্ছে ঢাকার ধামরাইয়ে। ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশে। গাছপালা, ফসলি জমি ও নিলাই বিল সহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জনস্বাস্থ্যের উপর সীসা কণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ব্যাটারি রিসাইক্লিংয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা। সৈয়দ আদিতের রিপোর্ট।
দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশের নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে। ঠিক তেমনি ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় অবৈধ ব্যাটারি কারখানা স্থাপন করে কর্মকাণ্ড চালাচ্ছে জিয়াংশু অ্যাসিড ব্যাটারি কোম্পানি। প্রায় 10 বছর আগে নির্মিত এই কারখানা চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। এরই অংশ হিসাবে গেল নভেম্বরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদেশি মালিকানাধীন এই কারখানা দিনের বেলায় বন্ধ থাকলেও রাতের আধারে শুরু হয় ক্ষতিকর সীসা গলানোর কাজ। শ্বাসের সমস্যা জায়গা এমন শ্বাসের সমস্যা হয়, ধুম পাই না, আর চোখ দিয়ে এমন বালি যায়, বালি বড় চোখ কুটকুট করে, মানে গাছ গাছালিতে ফল ফলানি যা আছে গোটা সব পড়ে জায়গা। এসিটির পানিটা এমন খারাপের খারাপ, আর ধুমেটা কালা ধুমেটা আইসে রাস্তাঘাট দিয়ে চলতে পারি না। এই বিষয়ে সরেজমিনে তদন্তে গেলে কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। পরিবেশের ছাড়পত্রের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক ও পুলিশকে বাধা দেয় কর্মরত চীনা শ্রমিকরা। পরে পুলিশের সহায়তায় ভিতরে গিয়ে দেখা যায় সেখানে থরে থরে সাজানো রয়েছে সীসার প্লেট। শিগগিরই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে। এই ব্যাটারিতে কিন্তু আপনার থাকে অনেকগুলো হেভি মেটাল বলে এগুলো, যেমন তরল বর্জ্য বের হয়। এই বর্জ্যটাকে আমরা ট্রিটমেন্ট করে পিউরিফাই করে স্পেশালি পিএইচকে 7 নিয়ে এসে কিন্তু পানিটা ছাড়তে লিকুইড খালে বিলে আমরা ডিসচার্জ করি। আদারওয়াইজ যদি এটা আপনি সরাসরি ছেড়ে দেন তাহলে সমস্ত বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে, জীবজন্তু মাছ তা সব মারা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানটি চলমান আছে। আমরা খুব রিসেন্ট আরও কিছু ব্যাটারি কারখানায় অভিযান করব এবং অবৈধ কারখানাগুলো বন্ধ করা হবে। সীসা দূষণের কারণে শুধু পরিবেশ এবং জনস্বাস্থ্যই নয়, দেশে অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে তা মোট জিডিপির 5.9% সমান বলে জানিয়েছে ইউনিসেফ। ধামরাই থেকে সৈয়দ অদিত, চ্যানেল আই। নানা আয়োজনে সারা দেশে উদযাপন হয়েছে সরস্বতী পূজা। সত্য, সুন্দর ও জ্ঞানের আলোয় আলোকিত করতে বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। সাদি মাহমুদের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মতে বিদ্যা, জ্ঞান আর সুরের দেবী সরস্বতী। শ্বেতপদ্মে বসে আছেন দেবী, তার এক হাতে পুস্তক, অন্য হাতে বীণা। সকাল 7:45টায় দেবী আরাধনার মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। সরস্বতী দেবী হচ্ছে আমাদের বিদ্যা দেবী, যাকে সাধনার মাধ্যমে আমরা বিভিন্ন কর্মজীবনে বিভিন্ন জায়গায় আমরা করতে পারি। সাধনার শীর্ষে চড়াই উত্তর পেরিয়ে আমরা মায়ের চরণে প্রতি বছর এবারও আমরা অঞ্জলি দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে জগন্নাথ হলে এবার প্রায় 70টি মণ্ডপে পূজা হয়েছে। ঢাক, ঢোল, কাসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে জগন্নাথ হল। আমি সুন্দরভাবে পূজাতে আসছি, প্রার্থনা করছি মাকে আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, দেশ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, আমরা যেন সকলেই ভালো থাকি। তো মা সরস্বতী সবাইকে আশীর্বাদ করুক, বিদ্যাবুদ্ধি দেখ, এটাই চাচ্ছি। আর আমাদের বর্তমান ছাত্র সমাজের বিদ্যাবুদ্ধিটা একটু বেশি দরকার। আমার সামনে পরীক্ষা আমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারি, এই প্রত্যাশা ভগবানের কাছে। দেশের অবস্থা স্থিতিশীল হোক, সব দিক দিয়ে মঙ্গল নেমে আসুক, সরস্বতী পুজো এটাই কামনা করছি। আমাদের যে নিউ জেনারেশনটা আছে ওদের যেন ভালো বিদ্যা, বুদ্ধি, সব দিকে জ্ঞানের যেন পরিচর্যা হয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে এ মাসের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে ধরায় আসেন দেবী। পূজার দিন সকাল থেকেই বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হন বীণাপাণি সরস্বতী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ব্যাংককে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নয়, যারা আছেন তাদের কেউ কেউ ব্যবসা করে দারুণ সফলতা দেখিয়েছেন। বাংলাদেশের থাই কসমেটিক্সের ভালো চাহিদা থাকায় সাভারে যৌথ উদ্যোগে কারখানা গড়ে তুলতে কাজ করছেন 48 বছর ধরে থাইল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ। আর বাংলাদেশে পোশাক তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংককে স্যুট তৈরি করে ইউরোপ, অস্ট্রেলিয়া রপ্তানি করছেন সাভারের আদম আলী। ব্যাংকক ঘুরে থাইল্যান্ডে সফল 2 প্রবাসী বাংলাদেশি সফলতার গল্প জানাচ্ছেন মাসরুর শাকিল।
ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল আজিজ 1974 সালে তরুণ বয়সে কৌতূহলে সামদেশ খ্যাত থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানে থাই তরুণীর প্রেমে পড়ে বিয়ে করেন তিনি। পরিবারের আপত্তির আশঙ্কায় 12 বছর দেশে না ফিরলে তাকে মৃত ভেবে নিয়েছিলেন দেশে থাকা স্বজনরা। সবাই জানতো যে আমি মারা গেছি, ওনারা 40 পর্যন্ত খেয়ে ফেলাইছিল। বড় ছেলের জন বয়স 2.5 বছর। তখন আমি আমার ওয়াইফকে নিয়ে যাই যে এখন যেহেতু নাতি হয়েছে এখন তো আর ফালাইবে না। থাই ওয়াইফ নিয়ে গেছি। হাজার হাজার লোক সন্ধ্যার সময়, পুরা ইউনিয়নের লোক আসে। যে লোক মারা গেল ওইগুলো কিভাবে আসলো। নানা ধরনের ব্যবসা করার পর বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে কার্গো বাণিজ্য করে সফলতা পেয়েছেন আব্দুল আজিজ। থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট বিগ কোম্পানি যেটাকে মিস্তিন বলে, তারাও চাচ্ছে যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করার জন্য। সাভারের আদম আলী 1988 সালে স্যুট কারখানায় কাজ নিয়ে ব্যাংকক যান। তিনি প্রায় 40 বছর ধরে আছেন সেখানে। স্যুট, শার্ট, প্যান্ট বা উইন্টার ক্লথস আপনার ছেলেদের মেয়েদের এগুলো আমরা বানিয়ে দিই আর কি। বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, ইউকে, আমেরিকা, কানাডার থেকে আমাদের অর্ডার আসে। সুযোগ থাকলেও থাই পাসপোর্ট নেননি এই বাংলাদেশি। সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের তৈরি কমপ্লিট স্যুট রপ্তানি করছেন তিনি। বাংলাদেশি ফ্যামিলি হিসাবে আমরা 5 জন একটা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার এই দেশে। তবে আমি মনে করি মৃত্যু আগ পর্যন্ত আমি বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে যাব। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমানযাত্রা 2 থেকে 3 ঘন্টার হলেও প্রবাসী বাংলাদেশি মাত্র কয়েক হাজার। বাংলাদেশ আসিয়ানভুক্ত হলে কাছের দেশটিতে বাংলাদেশিদের কাজের সুযোগ আরও বাড়বে বলে জানান সফল থাই প্রবাসী বাংলাদেশিরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল উত্তরের জনপদ নিদারুণ কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষ। এমন পরিস্থিতিতে দিনাজপুরে এসব মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ও আশ্রয় সমবায় সংঘ। শীত নিবারণে কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধা বঞ্চিত মানুষ। মানবতার সেবায় পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সহ সুধীজনরা। শাহ আলম শাহীর রিপোর্ট। হিমেল হাওয়ায় উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ। বচাগঞ্জ উপজেলার ভাদুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উষ্ণ উপহার পেয়ে খুশি অসহায় ও দুস্থ এসব মানুষ। কম্বল পাইলাম, খুব ভালো লাগতেছে। আইলাম, খুব ভালো লাগলো। আজকে আমরা কম্বল পাইলাম, খুশি। মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশিষ্ট জনেরা বলেছেন এমন কার্যক্রম করার জন্য অনুকরণীয়। আমাদের যে গরিব অসহায় মেহনতি মানুষ আছে তারা যেন শীতে কষ্ট না পায় তাদের জন্য কম্বল তারা বিতরণ করছে। তাদের এ সকল মানবিক কাজ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। প্রকৃতি ও জীবন ক্লাব দিনাজপুরের পক্ষ থেকে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান কার্যক্রম হচ্ছে। এটি নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। তারা যাতে আরো বেশি বেশি করে গরিব দুঃখীর মাঝে ভালো শীত বস্ত্র বিতরণ করতে পারে এবং ভালো ভালো কাজ করতে পারে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানে যারা আয়োজন করে তাদেরকে এই এলাকার গরিব দুঃখী মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর আমরা চেষ্টা করি এই যে দিনাজপুরের মানুষের জন্য কিছু করার। দিনাজপুরে এই কঠিন শীতে আমরা চেষ্টা করেছি কিছু কম্বল হয়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা দেওয়ার। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো উচ্চবিত্তরাও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ভাষা সৈনিক শহীদ আবুল বরকত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে তার স্মৃতি ঘিরে হয়েছে আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। তবে লোকবল সংকটে অনেকটা স্থবির জাদুঘরটি। আব্দুল রবের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। কবি আল মাহমুদ তার কবিতায় এভাবেই বর্ণনা দেন 21শে ফেব্রুয়ারির।
আর তাতে স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাষা সৈনিক শহীদ আবুল বরকতের নাম। ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহের ছবি, চিঠি, বরকতের ব্যবহার্য জিনিসপত্র, মরণোত্তর ২১ পদক সহ দুর্লভ জিনিসপত্র ও ঐতিহাসিক স্মৃতিচিহ্ন নিয়ে ২০১২ সালে চালু হয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চায় কর্তৃপক্ষ। মহান চেতনায় বৃদ্ধ হয়ে এই সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, সেই চেতনা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। তরুণ যারা আছে, যারা ভাষা সম্পর্কে জানতে চায়, ভাষা আন্দোলনের ইতিহাস জানতে চায়, তাদের জন্য আমাদের এখানে চমৎকার বলবো যে এখানে সংগ্রহ রয়েছে। একজন পরিচালক ও একজন পরিদর্শক ছাড়া জাদুঘরটিতে কোনো লোকবল নেই। জাদুঘরের জন্য যেটি স্পেশালাইজড যে ম্যান পাওয়ার দরকার, কিউরেটর দরকার, নলেজেবল যে পার্সন দরকার, এই মুহূর্তে এইরকম এখানে কেউই নেই। জাদুঘরটিকে সম্প্রসারিত করে যুগোপযোগী করতে চান সংশ্লিষ্টরা। এখানে যে আমাদের রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। কক্সবাজারের সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। এতে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংকটের ভাবনার পাশাপাশি জাতীয় পর্যায়ে রাষ্ট্র কাঠামোর সংস্কার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সংবিধান সংস্কার সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। সংলাপে ৫ই আগস্টের চেতনায় রাষ্ট্রকে আমূল সংস্কারের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। কক্সবাজারের সিভিল সোসাইটির আয়োজনে নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ নাসির উদ্দিন। সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। আয়োজকরা জানান, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশে প্রান্তিক পর্যায়ের মানুষের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই নাগরিক সংলাপ। কানাডার ক্যালগেরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে আমরা সবাই সংগঠনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন হয়েছে। স্থানীয় সময়ে রোববার দুপুরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানান। পূজা মণ্ডপে শিশু ও শিক্ষার্থীদের জন্য আর্ট কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনুষ্ঠানে ছিলেন আমরা সবাই সংগঠনের সভাপতি রূপক দত্ত, সাধারণ সম্পাদক অয়ন সরকার, সহ সভাপতি জয়ন্ত বসু, শুভ মজুমদার এবং অন্যরা। গাজার যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের আরেকটি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আল ফারাহ উদ্বাস্তু শিবির ও আবাসিক ভবন। জেনিনের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় আহমদ আল সাদি নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন। এছাড়া কাবাতিয়া শহরের কাছে ২ জন ও মধ্য জেনিনে আরও ২ জন নিহত হয়েছেন। গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১৬তম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা। তবে ইসরায়েলের প্রতিনিধি দল পাঠানো নিয়ে অস্পষ্টতার কারণে এই আলোচনা ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে হোয়াইট হাউস গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডেনন জানিয়েছেন, দুদেশের সম্পর্ক জোরদারে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক হতে যাচ্ছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মাত্র 4টি মৌবক্স দিয়ে মধু আহরণ সংগ্রহ করলেও এখন মামুনুর রশিদ মামুনের মৌবক্সের সংখ্যা 450টি। আগে শুধু কুষ্টিয়া জেলায় মৌচাষ সীমাবদ্ধ থাকলেও এখন 26টি জেলায় মধু সংগ্রহ করেন তিনি। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় মধু আহরণের পরিমাণও বেড়েছে। এবারে প্রকৃতি সংবাদ।
ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের অন্যতম নদী বাঁকখালী। বছরের পর বছর ধরে নদীর পাড়ে বর্জ্যের পাহাড় গড়েছে পৌরসভা, আর এতে হুমকিতে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। প্রকাশ্যেই পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডেও নীরব ভূমিকায় প্রশাসন। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তিতুমির কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন শুরু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ অব্যাহত। আন্দোলনে গুলি করে হত্যা বন্ধে বিএনপির দাবি, সমালোচনা সহ্য না হলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান। বগুড়া, মাদারীপুর, দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। দিনাজপুরের ঘোড়াঘাটে রেলওয়ের গেটম্যান না থাকায় দুর্ঘটনার অভিযোগ। ঢাকার ধামরাইয়ে পুরনো ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণায় পরিবেশ দূষণ, হুমকিতে গাছপালা, ফসলি জমি ও নীলাই বিলের জীববৈচিত্র্য। এবং বিপিএল এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স, শিরোপা জিততে সেরা 4 দলে তারকার সমারোহ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।